ক্ষমতার মসনদে বসার পর থেকেই বিএনপির নেতৃত্বাধীন সরকারের সামনে যেন একের পর এক অশনি সংকেত ভেসে উঠছে। এমন নয় যে সমস্যাগুলো আলাদা আলাদা, বরং সবকিছু মিলেমিশে তৈরি করছে এক জটিল এবং বহুমাত্রিক সংকট, যা ধীরে ধীরে দেশের সামগ্রিক স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। একদিকে বৈশ্বিক অস্থিরতার প্রভাব, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান সংঘাত দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ঘিরে বিপর্যস্ত করে তুলেছে। তেল, গ্যাস ও বিদ্যুৎ ঘাটতি এখন আর কেবল পরিসংখ্যানের বিষয় নয়, এটি বাস্তব জীবনের এক কঠিন সত্য। অন্যদিকে ডলারের সংকট এমনভাবেই অর্থনীতির শিরায় শিরায় চেপে বসেছে যে আমদানি রপ্তানি থেকে শুরু করে দৈনন্দিন বাজার ব্যবস্থা পর্যন্ত সবকিছুতেই তার প্রভাব পড়ছে স্পষ্টভাবেই। এর মাঝেই সরকার যখন কোনো সমাধানের চেষ্টা করছে, তখনই যেন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। গতকালই দেশের অর্থনীতির কফিনে শেষ পেরেকটি ঢুকিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। প্রয়োজনীয় সংস্কার না করা এবং ব্যাংক লুটেরাদের পুনর্বাসন করার কারণেই IMF তাদের 35,000 কোটি টাকার বিশাল ঋণ ছাড় দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। আর এই অর্থনৈতিক সুনামির রেশ কাটতে না কাটতেই সকালে সরকারের সামনে এসে হাজির হয়েছে আরও একটি চরম ভূরাজনৈতিক দুঃসংবাদ। ইরানের হরমুজ প্রণালীতে এবার সরাসরি আটকে দেওয়া হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সারবাহী বিশাল জাহাজ বাংলা জয়যাত্রা। সব মিলে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার এখন এক মহা সংকটের আবর্তে নিমজ্জিত, যার ফলে কুল কিনারা তারা খুঁজে পাচ্ছে না। গতরাতে হরমুজ প্রণালীতে কি ঘটেছিল তা নিয়ে শঙ্কা আর উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। টাইমলাইন ধরে ঘটনাটি যদি বিশ্লেষণ করা যায়, তবে দেখা যায় গতকাল 17 এপ্রিল শুক্রবার বিকেলে ইরান হঠাৎ করে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে। এই খবর পেয়ে রাত 9টার দিকেই সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের কাছ থেকে নোঙর তুলে ফুজাইরার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশের সারবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। কিন্তু এই যাত্রা কয়েক ঘন্টা বেশি স্থায়ী হয়নি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডার মাহমুদুল মালিক এই ঘটনা সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানিয়েছে। তিনি বলেছেন, এটা খুবই দুঃখজনক। অনুমতি চাওয়ার পর তা প্রত্যাখ্যান করে কোনো বার্তা না দেওয়ায় আমরা মনে করেছিলাম প্রণালীটি উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশের জন্য। এই সময় প্রায় 40টির মতো বাণিজ্যিক জাহাজ হরমুজের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। জয়যাত্রাও তাদের পথ অনুসরণ করে এগোতে থাকে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাত 11টা 50 দিকে হরমুজ প্রণালীতে প্রবেশ করে বাংলার জয়যাত্রা। জাহাজটি যে গতিতে চলছিল তাতে ভোর 3টার দিকে হরমুজ অতিক্রম করে ওমান সাগরে প্রবেশ করা সম্ভব হতো, কিন্তু হঠাৎ করে রাত 12টার দিকে শুরু হয় চরম নাটকীয়তা। রেডিও বার্তা পাঠিয়ে জাহাজের গতিরোধ করে কঠোর আদেশ দেয় ইরানিয়ান নেভি। তারা অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি দেয় IRGC এবং ইরান নৌবাহিনীর সুনির্দিষ্ট লিখিত অনুমতি ছাড়া জাহাজ হরমুজ পার হতে পারবে না। ফলে মুহূর্তের মতোই সমুদ্র স্তব্ধ হয়ে যায় বাংলার জয়যাত্রা। জাহাজটির দুর্ভাগ্য এখানে শেষ নয়। এর আগেও ইরান সংক্রান্ত উত্তেজনার কারণে জাহাজটি 31 জন বাংলাদেশি নাবিক সহ প্রায় 40 দিন ধরে সাগরে আটকে ছিল। গত 8 এপ্রিল যখন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষণা আসে, তখন আশার আলো দেখেছিলেন নাবিকরা। সেই যুদ্ধবিরতির পর 10 এপ্রিল প্রথমবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে সার বোঝাই করে যাত্রা শুরু করেছিল জাহাজটি, কিন্তু তখনও হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি পায়নি তারা। বাধ্য হয়ে পড়ে শারজাহ বন্দরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় প্রহর গুনছিল বাংলা জয়যাত্রা। কিন্তু 17 এপ্রিল এই সর্বশেষ ঘটনায় নাবিকদের সে অপেক্ষার প্রহর এখন চরম আতঙ্কের রূপ নিয়েছে। এখন সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্ন হলো, কেন বারবার বাংলাদেশের জাহাজকেই টার্গেট বা হয়রানির শিকার হতে হচ্ছে? কেন কয়েকদিন আগেও ইরানের অনুকূল পাওয়া বাংলাদেশ এখন ইরানের শত্রুতে পরিণত হলো? কেন IMF ঋণ আটকে দিচ্ছে? বাংলাদেশের শীর্ষ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এর পেছনে সরকারের একটি ভয়ঙ্কর এবং ব্যর্থ পররাষ্ট্র নীতিকে সরাসরি দায়ী করছে। বিশ্লেষকদের মতে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অতিরিক্ত মাত্রায় আমেরিকার নির্ভুল কূটনৈতিক পরিচালনা করছে এবং প্রতিবেশী দেশ ভারতকে তোষণ করে চলা এক অসামান্য নীতি গ্রহণ করছে। সরকার ভেবেছিল ওয়াশিংটন এবং দিল্লিকে খুশি রাখতে পারলেই তাদের ক্ষমতার মসনদ চিরস্থায়ী হবে,
কিন্তু এই একচোখা নীতি গ্রহণ করতে গিয়ে তারা সুকৌশলী চীন এবং ইরানের মতো উদীয়মান বৈশ্বিক পরাশক্তিগুলোর সরাসরি বিপক্ষে চলে গেছে। ইরানের ক্ষোভের বিষয়টি সামনে এসেছে মধ্যপ্রাচ্য যখন চরম উত্তেজনা চলছে, তখন বাংলাদেশ সরকার আমেরিকার মন জয় করতে গিয়ে এমন কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে যা ইরানকে ক্ষুব্ধ করেছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 30% তেল পরিবাহিত হয়। এই প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতেই। ইরান খুব ভালো করেই জানে যে বাংলাদেশকে চাপে ফেললে আমেরিকার মিত্রদের সাপ্লাই চেনে ব্যাঘাত ঘটবে। বাংলা জয়যাত্রা আটকে দেওয়া কোনো বিচ্ছিন্ন যান্ত্রিক ঘটনা নয়, এটি মূলত দেশের সরকারের নতজানু মার্কিন নীতির প্রতি ইরানের একটি সরাসরি কূটনৈতিক এবং সামরিক চপটাঘাত। একদিকে চীনের নিরাপত্তা এবং আইএমএফ-এর চাপে বিষয়টি সামনে আনা হয়েছে। আইএমএফ হলো পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠান। বিএনপি সরকার ভেবেছিল পশ্চিমাদের খুশি করলেই আইএমএফ ডলারের বস্তা নিয়ে হাজির হবে, কিন্তু বাস্তবে আইএমএফ তাদের ঋণ আটকে দিয়েছে ব্যাংক লুটেরাদের বাঁচানোর চেষ্টার কারণে। অন্যদিকে চীনকে এড়িয়ে চলার কারণে বাংলাদেশ এখন বেইজিংয়ের কাছ থেকেও কোনো জরুরি আর্থিক বা লজিস্টিক সহায়তা পাচ্ছে না। একুল ওকুল দুকুল হারিয়ে সরকার এখন মাছের মাথায় তেল দিয়ে হাবুডুবু খাচ্ছে। এই দুই দুঃসংবাদ আইএমএফ-এর ঋণ আটকে যাওয়া এবং হরমুজ প্রণালীতে জাহাজ আটকে থাকা বাংলাদেশের অর্থনীতির জন্য ঠিক কতটা যে ভয়াবহ তা হয়তো সাধারণ মানুষ এখনও পুরোপুরি আঁচ করতে পারছে না। বাংলার জয়যাত্রা জাহাজে রয়েছে দেশের কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপুল পরিমাণ সার। সামনে দেশের বড় বা আউশ মৌসুমের চাষাবাদ শুরু হবে। ঠিক এই মুহূর্তে যদি বিদেশ থেকে সার আসা বন্ধ হয়ে যায় বা বিলম্বিত হয়ে যায়, তবে দেশের কৃষি খাত মারাত্মক আঘাত পড়বে। কৃষকেরা ফুঁসে উঠবে, সারের অভাবে ফসল উৎপাদন ব্যাহত হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাজারের নিত্যপণ্যের দামের ওপর। কয়েক মাসের মধ্যে দেশে চরম খাদ্য মূল্যস্ফীতি দেখা দেবে। অন্যদিকে ইনস্ট্যান্ট রিফাইনারি ইতিমধ্যেই তেলের অভাবে লাইফ সাপোর্ট চলে গেছে। আইএমএফ-এর 35,000 কোটি টাকা ঋণ না পাওয়ায় বিদেশ থেকে তেল বা গ্যাস আনার জন্য সরকারের কাছে পর্যাপ্ত ডলার নেই। এখন সার এবং তেল দুটোই যদি হরমুজ প্রণালীতে আটকে থাকে এবং ডলারের অভাবে তা ছাড়ানো যায়, তবে আগামী 1 মাসের মধ্যে দেশের পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ খাত এবং কৃষি খাত একযোগে মুখ থুবড়ে পড়বে। আন্তর্জাতিক মেরিটাইম আইনে একটি বাণিজ্যিক জাহাজ শত্রুর জাহাজের ট্যাগ করার অর্থ হলো যে কোনো সময় সেই জাহাজের ওপর সরাসরি সামরিক আক্রমণ হতে পারে অথবা জাহাজটিকে বলপূর্বক আটকে রাখা যেতে পারে। একটি স্বাধীন সার্বভৌম দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের প্রতি অন্য একটি দেশের এমন প্রকাশ্য হুমকি আমাদের দেশের কূটনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় অপমান এবং ব্যর্থতা। আমেরিকা যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইরানের রেজিম চেঞ্জে এবং ইরান সরাসরি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে, বিশ্ব যখন খুব দ্রুত একটি মাল্টিপোলার বা বহুমেরু বিশ্বের দিকে এগোচ্ছে, তখন আমাদের সরকার পড়ে রয়েছে সেই পুরনো আমেরিকান পদলেহনের রাজনীতিতে। তারা হয়তো ভুলে গেছে যে ওয়াশিংটনে বসে আমেরিকা বাংলাদেশের জ্বালানি তেলের সাপ্লাই চেনের নিশ্চয়তা দিতে পারবে না। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কোনো মার্কিন নৌবহর এসে আমাদের তেলের অভাব মেটাবে না। এই একটি ভুলের কারণে ইতিমধ্যেই 5টি তেলের চালান বাতিল হয়ে গেছে, আর এখন সবশেষ সম্বল বাংলার জয়যাত্রাকেও আটকে দেওয়া হলো। এখন এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট তৈরি হবে, উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হবে। একটি দেশের সরকার যখন জাতীয় স্বার্থের চেয়ে বিদেশি প্রভুদের খুশি করতে বেশি ব্যস্ত হয়ে যায়, তখন তার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। এই দেশের সরকার যখন জনগণের ম্যান্ডেট বা অভ্যন্তরীণ সুশাসনের বদলে বিদেশি প্রভুদের উপর অতিরিক্ত নির্ভর করে, তখন সেই দেশের পরিণতি এমনই হয়। বর্তমান সরকার একদিকে ইসলামের মতো লুটেরাদের পুনর্বাসন করে আইএমএফ-এর কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, অন্যদিকে আমেরিকাকে খুশি করতে যে ইরানের মতো আঞ্চলিক পরাশক্তির রোশানলে পড়েছে। কূটনীতি মানে হলো সব পক্ষের সাথে একটি সূক্ষ্ম ভারসাম্য বা ব্যালেন্সড বজায় রাখা। পাকিস্তান যেমনটি করেছে, একই সাথে চীন, রাশিয়া এবং আমেরিকাকে নিয়ে খেলছে, কিন্তু বর্তমান সরকার সেই ব্যালেন্সিং অ্যাক্টে চরমভাবে ব্যর্থ হয়েছে। হরমুজ প্রণালীর নীল জলে আজ শুধু বাংলার জয়যাত্রা আটকে নেই, আটকে রয়েছে পুরো বাংলাদেশের ভবিষ্যৎ। ইরানের এই চরম আলটিমেটাম সরকারের গালে বিরাট চপটাঘাত। তারা প্রমাণ করে দিল যে কারো প্ররোচনার লাভ নেই, আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হয়। সরকারের উচিত অবিলম্বে নিজেদের ভুল স্বীকার করে ইরানের সাথে সরাসরি কূটনৈতিক চ্যানেলে কথা বলা এবং এই সংকটের সুরাহা করা। তা না হলে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ এক ভয়াবহ এবং অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছে, যার সামাল দেওয়ার ক্ষমতা এই অনভিজ্ঞ সরকারের হয়তো নেই।